তুই আমার বিশ্বাস ছিলি। লিখেছেন জান্নাতি আক্তার জারা। পর্ব সংখ্যা 18। এই দাঁড়া দাঁড়া, তুই এসেই আশিক ভাইয়ার পেছনে লাগছিস কেন? আয়রা মায়ার হাত টেনে ধরে জানতে চাইলো। আয়রার প্রশ্নে সবাই মায়ার দিকে প্রশ্ন উত্তর চোখে তাকিয়ে। আশিক হাবিবের পেছন দাঁড়িয়ে চুপি চুপি মায়াকে দেখতে লাগলো। মায়া এক নজর আশিকের দিকে রাগে চোখ বুলিয়ে আয়রাকে উত্তর করলো, তুই জানোস ওই লুচ্চা কি করেছে? এতদিন আমার পেছনে লেগেছে, আমি মেনে নিয়েছি। আমাকে ফোন দিয়ে জ্বালায়, এটাও মেনে নিয়েছি। কিন্তু লুচ্চা ফেক আইডি খুলে আমার আম্মুর ফোনে ফোন দিয়ে আমার বিয়ের ঘটকালি করে। তুই বল কি করতে মন চায় এই লুচ্চাকে? মায়ার কথায় সবাই অবাক হয়ে আশিকের দিকে তাকালো। আশিক হাবিবের পেছনে দাঁড়িয়ে গা ছাড়া ভাব নিয়ে আশেপাশে দেখতে ব্যস্ত। ভাবটা এমন, মায়ার কথা তার কানে পড়ছে না। আয়রা মায়ার কথায় পুনরায় জানতে চাইলো, ঠিক বুঝলাম না তোর কথা। পুনরায় সবার চোখ মায়ার ওপরে। মায়া আশিকের গা ছাড়া ভাব দেখে আরো বেশি রেগে গেল। রাগ নিয়ে হাত ঝেঁকে ঝেঁকে বলতে লাগলো, আরিশা আপুর বিয়ের পর থেকে ওই লুচ্চা আমাকে অনর্গল ফোন করে। আমি প্রথমে নাম্বার ব্লক করলে অন্য নাম্বার থেকে ফোন আসে। এতেই শেষ না, প্রায় বেশ কিছুদিন আম্মুর ফোনে আননোন নাম্বার থেকে ফোন আসে। আম্মু আমাকে নাম্বারটা দেখায়। নাম্বারটা দেখে আমার কেন যেন মনে সন্দেহ সৃষ্টি হয়। আম্মুকে বললাম, ফোন দিয়ে কি বলে? আম্মু যা বলল আমি শুনে পুরোপুরি শিওর হয়ে গেলাম এটা এই লুচ্চার ফোন। ফোন দিয়ে কি বলছে আপু? মায়া রাগ নিয়ে আশিকের দিকে চেয়ে কথাগুলো বলতে বলতে নিঃশ্বাস নিল। আরাত পরে কথাগুলো শোনার জন্য মায়াকে তাড়া দিতে লাগলো। মায়া আরাতের দিকে তাকিয়ে বলল, জানো আম্মুকে ফোনে কি বলেছে? বলেছে আপনার মেয়েটা মাশাআল্লাহ, আপনার মেয়েকে আমার খুব পছন্দ হয়েছে। আপনার মেয়েকে আমার পুত্রবধূ করব। আমার ছেলে আপনার মেয়েকে পছন্দ করে। ইভেন আপনার মেয়ে আর আমার ছেলে দুজনকে পছন্দ করে। তো আমরা কত তারিখে আপনার বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে যাব? আম্মু তো অবাক। তার সঙ্গে হঠাৎ কেউ ফোন করে তার মেয়েকে এক অচেনা ভদ্রলোক ছেলের বউ করতে চাইছে। আম্মু কি বলবে, কিভাবে সামাল দিবে ভেবে পাচ্ছিল না। শুধু বলেছে, আচ্ছা ঠিক আছে, আমি মেয়ের বাবার সঙ্গে কথা বলে আপনাদের জানাবো। তার দুদিন পরে পুনরায় একই নাম্বার থেকে ফোন আসে। আম্মু রিসিভ করে না। একবার দুবার বারবার ফোন আসতেই লাগলো। আম্মু বাধ্য হয়ে ফোন রিসিভ করে। আম্মু ভদ্রলোকের কাছে জানতে চায়, আমাকে কোথায় দেখেছেন তিনি? ভদ্রলোক কি উত্তর দেয় জানো? আরাত মাথা জাগালো, যার অর্থটা জানে না। সবাই শুধু মায়ের কথা শোনার জন্য চেয়ে রইল। মায়া পুনরায় আশিকের দিকে তাকিয়ে রাগে গলায় বলল, ভদ্রলোক বলে আপনার মেয়েকে আমি আদনান তালুকদার ভাগ্নের বিয়েতে দেখেছিলাম। আমার ছেলেও সেখানে আপনার মেয়েকে পছন্দ করে আর আমাকে জানায়। বাবা হয়ে ছেলের পছন্দ ফেলতে পারলাম না। ছেলের কথায় আপনার মেয়েকে আমিও দেখলাম, আমার অর্ধাঙ্গিনীকে দেখালাম। আপনার মেয়ে মাশাআল্লাহ অনেক সুন্দর, আমাদের খুব পছন্দ হয়েছে। আম্মু ভদ্রলোকের কাছে জানতে চাইছে, আপনার ছেলের নাম কি? উত্তর, ভদ্রলোক বলছে আশিক। আম্মু যখন আমাকে এসব বলছিল সেই সময় পুনরায় আননোন নাম্বারে ফোন আসে। আম্মু আমার দিকে চেয়েছিল। আমি আম্মুকে ফোনটা রিসিভ করতে বললাম। আম্মু ফোন রিসিভ করে লাউড স্পিকার দিয়ে কথা বলতে লাগলো, এটা সেই ভদ্রলোক না, এটা মাননীয় ঘটক মশাই। মায়ার ব্যঙ্গ করে বলা কথায় সবাই আশিকের দিকে তাকালো। আশিক এতক্ষণ মায়ার কথাগুলো শুনছিল। সবাইকে নিজের দিকে তাকাতে দেখে মুখে কিউট হাসি দেয়। এতে আনাস রেগে যায়। মায়া আশিকের গা জ্বালানো হাসিতে রেগে পুনরায় বলতে লাগলো,
ঘটক বলে, আপা আমি বাবলু ঘটক বলছি। আপনার মাইয়ার বিয়ের প্রস্তাব আছে আমার কাছে। এক ভদ্রলোক ওনার ছেলের জন্য আপনার মাইয়াডারে পছন্দ করছে। উনি আপনার নাম্বার দিয়েছে আমারে। ওনার কথা মতো আপনার মাইয়াডারে ভার্সিটির সামনে গিয়ে দেখে এসেছি। আপনার আপনার মাইয়া মেলা সুন্দর। ঘটকের কথায় আম্মু আমার দিকে সন্দেহের দিকে তাকালো। আমার আড়ালে এত কিছু ঘটে গেছে, আমি কিছুই জানি না। পর মুহূর্তে ঘটকের কাছে আম্মু ছেলের নাম জানতে চাইল। উত্তরে ঘটক বলে, এই লুচ্চার নাম। সবার চোখ আশিকের ওপর। মায়ার দীর্ঘ কথায় হাবিব অবিশ্বাস্য হয়ে আশিককে বলে উঠল, আমাদের না জানিয়ে এত কিছু করে ফেলেছিস? আশিক হাবিবের কথায় উত্তর দিতে দিতে শরীর চাড়া দিয়ে উঠল। হায়রে বন্ধু, আর বলিস না, ভাবির ফ্রেন্ড আমারে ভালোবাসতে চায় না তো আর কি করব। হাবিব আশিকের কথায় বলল, আয়নায় নিজের চেহারা দেখেছিস কখনো? সর বন্ধু, ইয়ার্কি মারবি না। এই হ্যান্ডসাম কিউট ছেলের ওপর হাজার হাজার মেয়ে ফিদা। শুধু ভাবির ফ্রেন্ড প্রেমে পড়তে চাইছে না। মায়া কিছু বলতে নিবে তার আগেই আনাস মায়াকে প্রশ্ন করলো, তুমি তো বললে আশিকের বাবা মা মানে আঙ্কেল আন্টি তোমাকে আরিশার বিয়েতে দেখেছে, কিন্তু আরিশার বিয়েতে তো আঙ্কেল আন্টি আসেনি। তাহলে? ভাইয়া, আমার পুরো কথা তো এখনো শেষ হয় নাই। ওই লুচ্চার বাবা আর ঘটক আর কেউ ছিল না, স্বয়ং উনি নিজেই। হোয়াট? সবাই একসঙ্গে অবাক হয়ে চিল্লায় উঠল। আনাস এবার সত্যি সত্যি পায়ে থেকে জুতা খুলে আশিকের দিকে ছুঁড়ে মারলো। সঙ্গে সঙ্গে আশিক জুতা ক্যাচ করে নিল। আনাস রেগে গিয়ে বলে উঠল, তুই মায়ের বাড়ি অব্দি চলে গেছিস? যদি একবার আঙ্কেল আন্টি জানতে পারে এসব তোর কাজ, তাহলে আঙ্কেল মায়াকে কি করবে ভেবে দেখেছিস কখনো? আরে দোস্ত, রেগে যাচ্ছিস কেন? আমার বাবা টাকা পয়সার কম আছে নাকি? বাবা চেয়ারম্যান সাহেবের কাছে গিয়ে তার মেয়েকে চাইলে দিতে বাধ্য হবে। তোর বাবার টাকা থাকতে পারে, কিন্তু তোর নেই। কোনো ভদ্রলোক চাইবে না বেকার কারো হাতে তার মেয়েকে তুলে দিতে। তুই পড়াশোনা শেষ করে কোনো জব করিস না, সারাদিন এই মেয়ের সঙ্গে তো ওই মেয়ের সঙ্গে কথা বলিস। তোর তো ভ্রমণ করতেই মাস কেটে যায়, বাসাতে কয়দিন থাকস? কোনো বাবা চাইবে না এমন ছেলের হাতে তার মেয়েকে তুলে দিতে। তুই অন্য মেয়ের সঙ্গে ফ্লার্ট কর, বাট মায়ার থেকে দূরে থাক। মায়ার বাবা এই শহরের একজন সম্মানীয় ব্যক্তি, এটা সব সময় মাথায় রাখবি। আনাসের কথায় আশিকের মন খারাপ হয়ে গেল। মলিন মুখে একবার মায়ার দিকে তাকিয়ে পুনরায় চুপচাপ মাথা নিচু করে ছাদের মেঝেতে চোখ রাখলো। আশিকের মন খারাপ দেখে মায়া খারাপ লাগলো। রোশনি এতক্ষণে আনাসের উদ্দেশ্যে কথা বলে উঠল, ভাইয়া, কেউ যদি কাউকে সত্যি সত্যি ভালোবাসে, সেখানে সে বেকার, টাকা পয়সা এসব কিছুই যায় আসে না। শুধু দেখতে হবে ছেলেটা তাকে কতটা সম্মান করছে, আর দায়িত্বটা সব না, তার প্রতি কতটা শ্রদ্ধাশীল, ভালোবাসা, এটাও লক্ষ্য করতে হবে। আশিক ভাইয়া চাইলেই আঙ্কেলের অফিসে জয়েন করতে পারে, কিন্তু করছে না। তাই বলে কি ভাইয়া সারা জীবন বেকার থেকে যাবে না? এখন আশিক ভাইয়া যদি মায়া আপুকে সত্যি ভালোবেসে থাকে, তাহলে আমার মনে হয় আশিক ভাইয়াকে আপনাদের বন্ধু হিসাবে হেল্প করা প্রয়োজন। আরে রোশনি, তুমি এত সিরিয়াস হয়ে যাচ্ছ কেন? আমি জাস্ট এতদিন মজা করছিলাম। আমি মায়াকে মজা করে ফোন দিতাম আর আন্টিকে ফোন দিয়ে ফান করতাম। আমার ভালো লাগতো এসব, কিন্তু আনাসের কথা বুঝতে পারলাম এগুলো ঠিক না। সরি দোস্ত, আমি এতদিন বুঝতে পারিনি। আমার জন্য মেবি মায়াকে প্রবলেম ফেস করতে হতো। ফান করতে করতে অনেক কিছু হয়ে যায়, ব্যাপারটা বুঝতে পেরেছিস? এখানেই ফিনিশ কর সবকিছু। আনাসের কথায় সবাই সহমত পোষণ করলে মায়ার মুখের হাসি বিলীন। আশিকের কথায় কোথাও একটা খারাপ লাগা কাজ করেছে। আশিক কথাগুলো বলে এক নজর মায়াকে দেখে নিল। মায়া অসহায় ফেস করে আশিকের দিকে তাকিয়ে আছে।
আশিক মায়ের তাকানোতে চুপচাপ অন্যদিকে চোখ ফিরিয়ে নিল। রোশনির ফোনে পুনরায় মাহিরের মেসেজ আসায় রোশনি আরাতের দিকে তাকালো। আরাত রোশনির দিকে চোখের ইশারায় জানতে চাইলো। রোশনি সবার দিকে নজর বুলিয়ে আরাতের হাত ধরে নিচে নেমে নিয়ে গেল। আরাত বুঝতে পারলো না এভাবে টেনে নিয়ে যাওয়ার কারণটা কি। রোশনি রাতকে নিচে নামতে দেখে আয়রা মায়াকে নিচে আসতে বলে আনাসকে নিয়ে নিচে নেমে গেল। আশিক মায়াকে একা ছেড়ে দিয়ে আনাস আয়রার পেছনে হাবিব নেমে গেল। মায়া এখনো আশিকের দিকে অসহায় ফেসে তাকিয়ে আছে। আশিক দু এক পা করে মায়ার কাছে এসে দাঁড়ালো। মুখটা মায়ের কানের কাছে নিয়ে ফিসফিস করে বলে উঠল, ভালোবেসে ফেলেছ? মায়া দু হাতে আশিকের বুকে ধাক্কা দিয়ে নিজের থেকে দূরে সরিয়ে অজানা অভিমানে হিসিয়ে বলল, একদম না, না ভালোবাসি, না কখনো বেসেছি, না কখনো বাসবো। মায়ের কথাগুলো বলে ছাদ থেকে নিচে নেমে গেল। আশিক মলিন মুখে মায়ার যাওয়ার দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে মায়া পিছু পিছু নিচে নেমে এলো। মায়া যখন জানতে পারে ঘটক আর ছেলের বাবা সেজে দুটোই আশিক ফেক আইডি খুলে ডিস্টার্ব করেছে, মায়া আশিকের সঙ্গে দেখা করতে চায়। আশিক ভ্রমণে ছিল, মায়ের সঙ্গে দেখা হয় নাই। আজকে আয়রার বিয়ের কথা শুনে আয়রার সঙ্গে কথা বলছিল। দুজন কথা বলার মধ্যে আয়রা কথায় কথায় আশিক হাবিব তালুকদার বাড়িতে এসেছে বলে দেয়। আশিক তালুকদার বাড়িতে শোনা মাত্রই মায়া ফোন কেটে দিয়ে বাড়িতে বলে তালুকদার বাড়ির উদ্দেশ্যে বের হয়। তালুকদার বাড়িতে ঢুকে রাবেয়া তালুকদারের সঙ্গে টুকিটাকি কথা বলে ছাদে চলে যায়। ছাদের দরজায় এসে দাঁড়াতেই আশিকের কথা কানে পড়া মাত্রই পুরনো রাগটা মাথাচাড়া দিয়ে ওঠে। ড্রয়িং রুমে হাবিব, আশিক, আনাস পাশাপাশি বসে গল্পে মশগুল। আয়রা কিচেনে রুমে আনাসদের জন্য কফি বানাচ্ছে। বিয়ের পরের দিন আদিবা তালুকদার নিজের একটা লাল টকটকে সুতি শাড়ি জোর করে আয়রাকে পরিয়ে দিয়েছে। চুলগুলো ছেড়ে দেওয়া, শাড়ির আঁচল দিয়ে ঘোমটা টেনে দেওয়া। আয়রা ব্যস্ত হাতে কফি বানাচ্ছে। আয়রা পেছনে মায়া মন ভার করে টুলে বসে আয়রার কফি বানানো দেখছে। মায়াকে মন খারাপ করে চুপচাপ বসে থাকতে দেখে আয়রা কফি বানাতে বানাতে বলে উঠল, কি হয়েছে, মন খারাপ কেন? কিছু না। তাহলে কথা বলছিস না কেন? মুড নেই। আয়রা হতাশা চোখে মায়ার দিকে তাকালো। মুড অফ কেন? উফ আয়রা, এত কথা বলিস না। তোর জন্য শান্তি মতো মুড অফ করতে পারবো না? মায়ের কথায় আয়রা হেসে ফেলল। কফি হাতে নিয়ে কিচেন থেকে বের হতে হতে পুনরায় বলল, মনে হচ্ছে কারোর ওপর রেগে বোম হয়ে আছিস। মায়া আয়রার পিছু পিছু হাঁটতে হাঁটতে অভিযোগের সুরে বলে উঠল, তো থাকবো না। শালা লুচ্ছা আমাকে আমার আম্মুকে বিরক্ত করে এখন বলে সে নাকি এতদিন ফান করেছে। হুদাই বলি লুচ্চা। আয়রা ড্রয়িং রুমে যেতে যেতে মুচকি হেসে বলে উঠল, তুই অভিমান করেছিস? তুই তো আশিক ভাইয়াকে ভালোবাসিস না, তাহলে অভিমান কেন? কই অভিমান করেছি? ওই লুচ্চার জন্য অভিমান? অসম্ভব। মায়ার মুখ বাঁকা করে বলল। আয়রা তার কথা বাড়ালো না। আয়রা সোফার কাছে এসে হাবিবকে কফি দিয়ে দিল। আশিককে কফি দিতে আশিক মুচকি হেসে বলে উঠল, ভাবির হাতের এক কাপ কফি হতে পারে মন ভালো করার প্রধান ওষুধ। আয়রা হেসে পুনরায় আনাসকে কফি দিয়ে দিল। মায়া সোফার এক সাইডে দাঁড়িয়ে আশিকের কথায় মুখ বাঁকালো। তাদের আড্ডার মধ্যেই হঠাৎ আলভি নিজের বাড়ি থেকে দৌড়ে তালুকদার বাড়িতে ঢুকে গেল। পেছন পেছন রাহিমা সুলতান একটা ঝাড়ু নিয়ে আসতে দেখা গেল। আলভি এসেই চিৎকার দিয়ে বলল, মায়াবতী, মায়াবতী, কই তুমি? আমাকে বাঁচাও। আলভির হঠাৎ চিৎকারে আনাস বিরক্ত মুখে তাকালো। বাকি সবাই অবাক চোখে তাকালো। ওপর থেকে রোশনি রাত তাড়াহুড়োয় ছুটে এলো আলভির চিৎকারে। আরাত মন খারাপ করে আলভিকে দেখতে লাগলো। রোশনি বলে উঠল, কি হয়েছে? দেখতে তো ঠিকঠাক লাগছে, এভাবে চিল্লাচ্ছিস কেন? কি হয়েছে না বলো? কি করেছে? পুরো ওয়াশরুম জুড়ে জামা কাপড় ঠান্ডা পানিতে ভেজাচ্ছে।
ভিজেছে বিছানা চাদর পর্যন্ত। আমি গতকাল সবকিছু পরিষ্কার করেছি, ও আজকেই সবকিছু পানিতে রাখছে। তো রাখবো না? দেখো মায়াবতী, আমি গোসল করি না, মাত্র 4 দিন হলো। আম্মুর কাছে বিচার দিচ্ছে 15 দিন ধরে গোসল করি না। আম্মু আব্বুর কাছে বিচার দিচ্ছে 15 দিন গোসল করি না, এজন্য আমি সহ আমার সবকিছু গোসল করেছি। রাহিমা সুলতানা মুখের কথা কেড়ে নিয়ে আলভির ওপর আলভিকে উত্তর করলো। রাহিমা সুলতানা এতে আরো রেগে গেল। রাহিমা সুলতানা আলভির দিকে তেড়ে যেতেই আলভি আরাতের পেছনে গিয়ে আরাতের ওড়না টেনে লুকিয়ে পড়লো। আরাত বিরক্ত মুখে রাগ নিয়ে বলে উঠল, সর আলভি, আমাকে ছেড়ে দে, সবসময় ফাজলামো ভালো লাগে না। আরাত বিরক্ত হয়ে আলভিকে রেখে রুমের উদ্দেশ্যে চলে গেল। সবাই বেশ অবাক হয়ে আরাতকে দেখতে লাগলো। রোশনি আরাতকে যেতে দেখে হাসি মুখে আলভির কাছে এসে কান টেনে ধরে বলল, আম্মু আজকে সব কাপড় এই ফাজিল ধুয়ে শুকাতে দিব। আম্মু আজকে সব কাপড় এই ফাজিল ধুয়ে শুকাতে দিবে, চলো বাসায়। এই চল। রোশনির কথায় সবার নজর রোশনির ওপর পড়লো। মায়া অবাক হয়ে আলভিকে জিজ্ঞেস করে, আলভি, তুমি 4 দিন থেকে গোসল করো না? আপু, আমার মন পরিষ্কার আছে, গোসল করে কি হবে? এই শীতে শরীর না মন পরিষ্কার থাকা প্রয়োজন। আলভি রোশনি নিজেদের বাসায় গিয়ে দিকে যেতেই নিতেই আলভি মায়ার কথায় দাঁড়িয়ে উত্তর করে উঠল। আলভির কথায় মায়া আয়রা শব্দ করে হেসে উঠল। রোশনি রাহিমা সুলতানা আলভিকে নিয়ে নিজেদের বাড়িতে যেতে যেতে রোশনিকে বলে উঠল, আর বলো না আপু, এই শীতের দিন এসে পড়লে ওর এসব বাহানা শুরু হয়ে যায়। মায়া হাসি মুখে রোশনিদের যাওয়ার দিকে চোখ ফিরিয়ে আশিকের দিকে রাখলো। আশিক এতক্ষণ মায়ার দিকে চেয়েছিল, মায়াকে তাকাতে দেখে চোখ অন্যদিকে ফিরিয়ে দিল। মায়া সেই দিকে তাকিয়ে মুখ বাঁকা করে তাদের আড্ডার মধ্যে রাবেয়া তালুকদার ড্রয়িং রুমে এসে দাঁড়ালেন। হাবিব আশিক দুজনেই রাবেয়া তালুকদারকে সালাম দিতেই ভদ্র মহিলা সালামের উত্তর নিয়ে সোফাতে হাবিবের পাশে বসলেন। সঙ্গে সঙ্গে কি হয়েছে তোমার? হাবিব রাবেয়া তালুকদারের কথায় থতমত খেয়ে গেল। হাবিবকে আমতা আমতা করতে দেখে রাবেয়া তালুকদার বললেন, এত ভয় পেতে হবে না, আমি জানি তুমি আর সন্ধ্যা দুজন দুজনকে পছন্দ করো। দুজন কি ঝগড়া লেগেছে? না আন্টি, না তো আন্টি, ওকে কিছু বলেছে? রাবেয়া তালুকদার হাসি মুখে হাবিবের মাথায় হাত রাখলেন। আরে পাগলা ছেলে, না এমন কিছু না, ওকে আসতে বলেছি, আসবে না। তোমার হবু শাশুড়িকে বললাম কি হয়েছে, সে বলল মেয়ে রাগ করেছে, তাই ভাবলাম আসামি যখন হাতের কাছে জিজ্ঞাসাবাদ তো করাই যায়। রাবেয়া তালুকদার কথাগুলো বলে হেসে উঠল। হাবিব মুচকি হেসে মাথা নিচু করে রাখছে। আশিক রাবেয়া তালুকদার আর হাবিবকে দেখে মলিন মুখ করে বলে উঠল, নিজের নেই তো কি হয়েছে, মানুষেরটাই দেখি। আশিক কথাটা বলার সঙ্গে সঙ্গে আনাস হাতের কাছে সোফার কুশন হাতে তুলে নিয়ে আশিককে ছুঁড়ে মারল। আরাত নিজের রুমে পুরো রুম জুড়ে পায়চারি করছে। একবার মাহিরকে ফোন দিয়ে ফোনে পেল না, মনের মধ্যে হাজারো প্রশ্ন। ফোন হাতে নিয়ে পায়চারি করার মধ্যেই মাহির ফোন এলো আরাতের ফোনে। আরাত ফোন দিয়ে 2 সেকেন্ডে তাকিয়ে থেকে দুরু দুরু বুকে ফোন রিসিভ করলো। সরি, ক্লাসে ছিলাম। কোনো প্রয়োজন? আমি কি আপনাকে প্রয়োজন ছাড়া ফোন করতে পারি না? হ্যাঁ অফকোর্স, কেন না? একটা কথা বলবো। হ্যাঁ বলো, সত্যি সত্যি বলবেন? আরাতের কথায় মাহির সন্দেহ আর মনে ভয় নিয়ে বলে উঠল, এভাবে বলছো কেন? তুমি কি কিছু জানতে পেয়েছো? কি জানার কথা ছিল আমার? না কিছু না, তুমি কি বলতে চাইলে এটা বলো। আরাত কিছুক্ষণ সময় নিল, চোখ বন্ধ করে বুক ভরা আশা নিয়ে জানতে চাইলো, আপনি কি আমাকে সত্যিই ভালোবাসেন? মাহির যে ভয়টা পেয়েছিল এটাই সত্যি হলো। মাহির কথা বলল না, নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকলো। আরাত মাহিরকে কথা বলতে না দেখে কাঁপা কাঁপা গলায় পুনরায় জানতে চাইলো, কথা বলছেন না কেন? আপনার তো এত সময় নেওয়ার কথা না। কি বলবো বলো, আমাকে কি বলতে বলেছো বলো।
তুমি জানো না আমার মন তোমার জন্য কি ফিল করে, তারপরও এসব কথা কেন আসছে? তোমার কি আমার ওপর ভরসা নেই? আপনি রেগে যাচ্ছেন কেন? আমি তো জাস্ট আপনাকে প্রতিদিনের মতো সিম্পল প্রশ্ন করছি। তাহলে মায়ের উত্তেজনায় বুঝে উঠতে পারছে না কি বলছে আর কিভাবে সামাল দিবে। নিজে থেকে একজনকে জীবনের সঙ্গে জড়িয়ে তাকে আবার হুট করে জীবন থেকে ছড়ানো তো যায় না ছাড়ানো তো যায় না। মাহির আপাতত আরাতের কাছে মিথ্যার আশ্রয় নিল। আরাতকে উল্টো রাগ দেখিয়ে বলতে লাগলো, এই সিম্পল কথার জন্য ক্লাস টাইমে ফোন করেছো? আমি ভেবেছি তুমি বিপদে পড়েছো, এজন্য এতটা টেনশনে ছিলাম। কি বলবো, মাথা কাজ করছিল না। সরি তোমার সঙ্গে মিসবিহেভ করার জন্য। আরাত মলিন মুখে পুনরায় মাহিরকে বলে উঠল, আমি কখনো এর আগে কাউকে এতটা ভরসা করিনি, না কাউকে করতে পারবো। প্লিজ কখনো একা করে দিবেন না। বিশ্বাস রাখতে পারো, বিশ্বাস আছে, শুধু আপনাকে রাখতে হবে। আমার ক্লাস চলছে, পরে কথা বলবো, বাই। মাহির উত্তর করলো না। আরাতের ফোন কেটে দিল। আরাত ফোনটা বিছানার উপরে রেখে মুখে পানি দিতে ওয়াশরুমে চলে গেল। মাহির ফোন কেটে দেওয়ার সঙ্গে সঙ্গে রোশনিকে ফোন লাগালো। দুইবার মাথায় রোশনি মাহিরের ফোন রিসিভ করলো। রোশনিকে ফোন রিসিভ করতে দেখে মাহির ব্যস্ত গলায় জানতে চাইলো, আপনি আরাতকে কি বলেছেন? রোশনি অবুঝ হয়ে মাহিরের কথা জানতে চাইলো। সরি বুঝলাম না আপনার কথার মানে। আপনার আর আমার বিষয়ে কি বলেছেন? আপনার গার্লফ্রেন্ডকে জিজ্ঞেস করেন। আমার কাছে কেন জানতে চাইছেন? আরাত আমার গার্লফ্রেন্ড না। তাহলে আরাতের সঙ্গে কথা বলেন কেন? আপনাকে ভুলে থাকার জন্য। আপনার কাজল কালো অশ্রুভেজা চোখের মায়া থেকে নিজেকে দূরে রাখতে এত আয়োজন। রোশনি আশ্চর্য সহিত জানতে চাইল, মানে কি বলতে চাইছেন? মাহিরের মাহির রোশনিকে অবাক হয়ে প্রশ্ন করতে দেখে হেসে উঠল। চলেন আপনাকে আমার লাভ স্টোরি শেয়ার করি। আজ থেকে বেশ কয়েক মাস আগে আমি আমার ফ্রেন্ড আরশকে এয়ারপোর্টে রিসিভ করতে গেছিলাম। ওই দিন এয়ারপোর্ট থেকে বের হতেই বেখেয়ালিভাবে একটা সাদা পরীর সঙ্গে ধাক্কা লেগে যায়। পরীটা কান্না করছিল। কান্না করার ফলে ফর্সা মুখে কাজল রাঙা চোখগুলো পানিতে ভরে ছিল। দু এক ফোঁটা গাল বেয়ে গড়িয়ে পড়ছে। কয়েক সেকেন্ডে আমার পুরো দুনিয়া থমকে গিয়েছিল ওই অশ্রু ভেজা চোখে। জানেন, পরীটা আমাকে খেয়াল করেনি। তার মনে ছিল বেস্ট ফ্রেন্ডের থেকে দূরে যাওয়ার বেদনা। সে আর কেউ না, আমি। রোশনি এতক্ষণে মাহিরের কথাগুলো মনোযোগ দিয়ে শুনছিল। রোশনি মনে পড়ে গেল এয়ারপোর্টে একটা ছেলের সঙ্গে ধাক্কা লেগে যায়। এতটা খেয়াল করা হয় নাই ছেলেটাকে। ছেলেটা কে ছিল আর খেয়াল করবে বা কেন? রোশনির মনে তো পার্থ রাজত্ব চলছিল। মাহিরের কথায় রোশনি বুঝতে পেরে গেল মেয়েটা আর কেউ না, রোশনি নিজেই ছিল। মাহির রোশনিকে পুনরায় বলে উঠল, হ্যাঁ আপনি জানেন, আপনাকে আমি পুরো শহর আমার অলিগলিতে খুঁজেছি, কোথাও খুঁজে পাইনি। আপনি ওই দিন আমার মন নিয়ে পালিয়ে গেছিলেন দূর দেশে, এভাবে খুঁজতে লাগলাম, কিন্তু আপনার দেখা পেলাম না। ভার্সিটিতে আরাতের সঙ্গে আমার পরিচয়টা হয় আমার বাবার মাধ্যমে। আমার বাবার সঙ্গে আরাতের আগেও কোথাও একটা দেখা হয়েছিল। আরাতকে আমি ভালোবাসি না। ওর প্রথম দিনের চঞ্চলতা আমার ভালো লেগেছে। একদিন দুই দিন এভাবে ওর চঞ্চলতাগুলো আমার মন ভালো করে দিতে লাগলো। ওর প্রতি জাস্ট আমার ভালো লাগা, এর বেশি কিছু না। আরশ আমাকে বলল আরাতের সঙ্গে রিলেশনশিপে যেতে, আরাতের সঙ্গে মিশলে আপনাকে ভুলে যাব। হয়তো আরশের কথাটা ঠিক হতো। এর মধ্যে আপনি আমার জীবনে পুনরায় এসে গেলেন। তো বলেন, আমি আমার ভালো লাগাকে বেছে নেব না আমার ভালোবাসাকে? মাহিরের দীর্ঘ কথায় রোশনি চুপচাপ নীরবতা পালন করতে লাগলো। মাহির একটা বড় করে নিঃশ্বাস নিল। মনের মধ্যে এতদিনের জমানো কথা ভালোবাসার মানুষটাকে বলতে পেরেছে। নিজেকে হালকা হালকা লাগছে। রোশনিকে চুপ থাকতে দেখে মাহির বলে উঠল, কি হইল, কথা বলছেন না কেন? রোশনি মাহিরের কথায় হাতে হাত ভাঁজ করে দাঁড়ালো। সিরিয়াস মুখে গম্ভীর গলায় বলে উঠল, আমাকে প্রপোজ করতে পারবেন? মাহির নিস্তব্ধ হয়ে দাঁড়ালো। রোশনির কথা বুঝতে পেরে খুশিতে
বলে উঠল, হ্যাঁ পারবো না কেন। আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। আমি আপনাকে অসম্ভব ভালোবাসি, যে ভালোবাসার মধ্যে আমার সত্য লুকিয়ে আছে। আপনাকে নিজের করে চাওয়ার ইচ্ছা লুকিয়ে আছে। মাহিরের উৎফুল্লতায় হয়ে একটার পর একটা বলতেই আছে। রোশনি মলিন মুখে মাহিরকে বলল, ফোনে না, আপনি আমাকে আগামীকাল সামনাসামনি প্রপোজ করবেন। মাহির সঙ্গে সঙ্গে বলে উঠল, কোথায় দেখা করতে হবে বলো, আমি লোকেশন পাঠিয়ে দিব। রোশনি ফোন কেটে গেল। মাহির খুশিতে বাকি ক্লাস না করে রাফি আরুষকে না বলেই বাইক নিয়ে বাড়ির উদ্দেশ্যে চলে গেল। রোশনি চিন্তিত মুখে বিছানায় বসে পড়ল। আরাত ওয়াশরুম থেকে বের হতে দরজায় টোকা পড়ল। আরাত তোয়ালে দিয়ে মুখ মুছতে মুছতে দরজায় এসে দাঁড়াতেই ছোট করে একটা ডাক বুকে এসে ধাক্কা খেয়ে গেল। বুকটা নিমেষেই ধিক ধিক করতে লাগলো। রাত রাত ওপেন দ্য ডোর। রাত কাঁপা কাঁপা হাতে দরজা খুলে দিতেই দরজার সামনে তাকবীরকে দেখতে পেল। তাকবীর একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। থ্যাংক গড, ফাইনালি তুমি ঠিক আছো? আরাত অবাক হয়ে তাকবীরের দিকে তাকালো। তাকবীর এভাবে কোনো সময় আরাতের দরজার সামনে এসে ডাকেনি। আজকে কেন ডাকছে? আরাতকে অবাক চোখে তাকিয়ে থাকে দেখে তাকবীর নিজের হাতের ফোনটা আরাতের সামনে ধরলো। ভাবুক হয়ে একবার ফোন তো আরেকবার আরাতের দিকে তাকাচ্ছে। পারফেক্ট, এখন আসতে পারো। আরাত কিছুই বুঝলো না। হ্যাবলাকান্ত হয়ে তাকবীরের দিকে চেয়ে রইল। তাকবীর আরাতকে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে অন্যদিকে মুখ ফিরিয়ে এক টুকরো হাসি ফোটালো মুখে। পুনরায় আরাতের দিকে তাকিয়ে হাত দিয়ে আরাতের মাথায় হালকা করে থাপ্পড় দিয়ে বলল, পাগল একটা। কথাটা বলেই তাকবীর নিজের রুমে চলে গেল। আরাত কিছুই বুঝলো না। অবাকের সঙ্গে সঙ্গে তাকবীরের নতুন স্বভাবের সঙ্গে পরিচিত হয়ে গেল। আরাত রোবটের মতো বিছানায় গিয়ে বসে কিছুক্ষণ আগে তাকবীরের করা কাণ্ডগুলো ভাবতে লাগলো। গল্পটা আসলে রানিং গল্প। আপু যখন দিবে আমি তখন খুব দ্রুতই তোমাদের সাথে শেয়ার করব। খুব দ্রুতই। তোমরা আমাকে অনেক অনেক এসএমএস দাও, বাট আমি গল্প দিতে পারি না, কারণ লেখিকা আপু না দিলে আমি কিভাবে দিব বলো? আর আমার খুব ঠান্ডা জ্বর। আমার ভয়েস শুনে বুঝতে পারতেছো আমার ভয়েসের অবস্থা কি। যাই হোক, গল্পটা আমার ভালোই লাগতেছে। আমিও তোমাদের মতো অনেক এক্সাইটেড হয়ে বসে থাকি কখন গল্প আসবে আর কখন আমি পড়বো আর তোমাদের মাঝে শেয়ার করব। যাই হোক, পরবর্তী পর্ব আসলে আমি খুব দ্রুতই দিয়ে দিব।